যশোদা নামের এক বৃদ্ধা তার ছেলে সোমার সঙ্গে থাকত। সোমা ছিল খুবই সোজা সাপটা ও ভীষণ ভোলা ভালা ছেলে। গ্রামের লোকজন প্রায়ই তার সরলতার সুযোগ নিয়ে নিজের কাজ বিনা পয়সায় করিয়ে নিত। যশোদা সব সময় অসুস্থ থাকত। সোমা সারা দিন অন্যের খেতে কাজ করে কোনোভাবে 2 বেলা খাবারের ব্যবস্থা করত। গত 3 বছর ধরে গ্রামে ঠিকমতো বৃষ্টি হয়নি, মাঠ শুকিয়ে গিয়েছিল আর মানুষের কাছে কাজও ছিল খুব কম। সোমা বাবা, তুই তো আজ সকাল থেকে কিছুই খাসনি। রান্নাঘরে একটা শুকনো রুটি আছে, গিয়ে খেয়ে নে। সারাদিন কাজ কিভাবে করবি? না মা, ওই রুটিটা তোমার জন্য। তোমাকে ওষুধ খেতে হবে। আমি তো যুবক, আমার এত তাড়াতাড়ি ক্ষুধা লাগে না। আমার কাছে কিছু লুকাস না, তোর মুখটা শুকনো দেখাচ্ছে। আমি জানি তুই গত রাতেও না খেয়ে শুধু পানি খেয়ে ঘুমিয়েছিস। মা, তুমি একদম চিন্তা করো না। আজ আমি রতনবাবুর গুদামে কাজ করতে যাব। উনি বলেছেন আজ মজুরির সাথে একটু শস্যও দেবেন। রতন বাবু খুব চালাক মানুষ, সে কাউকে বিনা কারণে কিছু দেয় না। সাবধানে থাকিস, তোর সরলতার সুযোগ নেবে। আমি সাবধানে থাকব মা, তুমি শুধু বিশ্রাম নাও। আমি সন্ধ্যার মধ্যে ফিরে আসব। সোমা কাজের খোঁজে বাড়ি থেকে বের হলো। রোদ খুব তীব্র ছিল আর রাস্তার মাটি পা জ্বালিয়ে দিচ্ছিল। গ্রামের বাইরে যেতেই সে দেখল একটা পুরনো গাছের নিচে এক অচেনা পথিক বসে আছে। তার সঙ্গে একটি গরু ছিল, যা দেখতে খুব দুর্বল ও অসুস্থ লাগছিল। বাবা, তুমি কি আমাকে একটু পানির ব্যবস্থা করে দিতে পারো? আমি অনেক দূর থেকে আসছি, আমার গলা শুকিয়ে গেছে। জি কাকা, আপনি এই গাছের ছায়ায় বসে থাকুন, আমি এখনই পাশের কুয়া থেকে পানি এনে দিচ্ছি। সোমা দৌড়ে গিয়ে একটি মাটির পাত্রে পরিষ্কার পানি নিয়ে এলো। পথিক তৃপ্তি করে পানি খেলো এবং সোমাকে আশীর্বাদ করল। তুই খুব সৎ ছেলে, তোর মনে কোনো খারাপ ভাবনা নেই। আমি অনেক দূরের যাত্রায় যাচ্ছি, আর এই গরুটাকে আর সঙ্গে নিতে পারবো না। তাহলে আপনি এটাকে গ্রামের গৌশালায় দিয়ে দিন কাকা, সেখানে এর ভালোভাবে যত্ন নেওয়া হবে। না বাবা, এটা কোনো সাধারণ গরু না, এটা একটা জাদুকরি গরু। জাদুকরি গরু? কিন্তু কাকা, এটা তো খুব দুর্বল দেখাচ্ছে, এতে আবার কি জাদু আছে? এইটাই তো এই জাদুকরি গরুর রহস্য। এর জাদু শুধু সেই মানুষই দেখতে পারে যার মনে অন্যদের জন্য কোনো খারাপ ভাবনা নেই। আমি এই জাদুকরি গরুটি তোমার কাছে তুলে দিতে চাই। কিন্তু কাকা, আমার তো নিজেরই খাওয়ার জন্য খাবার নেই, আমার মা অসুস্থ। আমি এই গরুটাকে কি খাওয়াবো? এটা তো আমার কাছেই না খেয়ে মারা যাবে। আমার কথা মন দিয়ে শোনো বাবা, এই জাদুকরি গরুকে সাধারণ ঘাস বা খড় লাগে না। তোমাকেই খুঁজে বের করতে হবে এর আসল খাবার কি। যেদিন তুমি এটাকে তার সঠিক খাবার খাওয়াতে পারবে, সেদিন তোমার আর এই গ্রামের সব সমস্যার শেষ হয়ে যাবে। পথিক গরুটিকে সোমার হাতে দিয়ে আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। সোমা জাদুকরি গরুটিকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে তার সঙ্গে গ্রামের সবচেয়ে লোভী ব্যবসায়ী রতনের দেখা হলো। রতন গ্রামের গরিব মানুষদের ঋণ দিয়ে তাদের জমি দখল করে নিত। এই সোমা, এই হাড়ের কাঠামোটা কোথা থেকে ধরেছিস? এটা বিক্রি করে কি আমার ঋণ শোধ করার ইচ্ছা আছে? না রতনবাবু, এই গরুটি আমাকে এক পথিক কাকা দিয়েছেন, আর এটা কোনো সাধারণ গরু না, এটা একটা জাদুকরি গরু। জাদুকরি গরু? তুই সত্যিই এই গ্রামের সবচেয়ে বড় বোকা। তোকে কেউ ঠকিয়েছে আর নিজের অসুস্থ গরুটা তোর গলায় ঝুলিয়ে দিয়েছে। এই গরুটা আমাকে দিয়ে দে, আমি এটা কসাইয়ের কাছে বিক্রি করে তোর অর্ধেক ঋণ মাফ করে দেব। না রতনবাবু, পথিক কাকা আমার ওপর বিশ্বাস করে এই জাদুকরি গরুটি দিয়েছেন, আমি এটা কাউকে দেব না। অনেক বেশি কথা বলতে শিখেছিস তুই। যদি কালকের মধ্যে সুদসহ আমার পুরো টাকা না পাই, তাহলে তোর বাড়ি আর এই গরু দুটোই নিলামে তুলে দেব। মনে রাখিস আমার কথা। রতন সেখান থেকে চলে গেল। সোমা গরুটিকে নিয়ে নিজের ঝুপড়িতে ফিরে এলো এবং তার মা যশোদাকে সব কথা বলল। যশোদা খুব চিন্তিত হয়ে পড়ল।
তুই এটা কি করলি সোমা? আমরা নিজেরাই খাবারের জন্য কষ্টে আছি, আর তুই এই গরুটাকে নিয়ে এলি, তার উপর আবার রতনের হুমকি। এখন আমরা কি করব? মা, পথিক কাকা বলেছিলেন এটা জাদুকরি গরু। আমাদের শুধু এটা খুঁজে বের করতে হবে যে এটা কি খায়। আরে বাবা, গরু তো ঘাস আর খড়ই খায়, আর কি খাবে? যা, বাইরে থেকে কিছু তাজা ঘাস এনে এর সামনে দিয়ে দে। সোমা বাইরে গিয়ে অনেক কষ্ট করে কিছু তাজা সবুজ ঘাস খুঁজে নিয়ে এলো এবং জাদুকরি গরুর সামনে রাখল। কিন্তু গরুটি সেই ঘাস শুকলও না, চুপচাপ দাঁড়িয়ে রইল। মা, এই গরু তো সবুজ ঘাস খাচ্ছে না। তাহলে হয়তো এটা বাজরা খাবে। হাঁড়িতে গতকালের একটু বাজরা আছে, সেটা এনে খাওয়ানোর চেষ্টা কর। সোমা বাজরা এনে গরুর মুখের কাছে ধরল, কিন্তু গরুটি মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। এরপর সোমা তার নিজের অংশের শুকনো রুটিটাও এনে গরুর সামনে রাখল। কিন্তু গরুটি কিছুই খেল না। রাত হয়ে গেল। সোমা আর যশোদা খুব চিন্তায় পড়ে গেল। মা, যদি এই জাদুকরি গরু কিছু না খায় তাহলে এটা সত্যিই মরে যাবে। পথিক কাকা ঠিকই বলেছিলেন, এর খাবার অন্য কিছু। আমার তো মনে হচ্ছে এটা সব কারো একটা চালাকি। কাল সকালে উঠে তুই এই গরুটাকে সেই গাছটার নিচে রেখে আসবি যেখান থেকে এনেছিস। আমাদের এটাকে পালার সামর্থ্য নেই। না মা, আমি এটাকে না খাইয়ে মরতে দেব না। আমি খুঁজে বের করবই এই জাদুকরি গরুর আসল রহস্য কি। আমি কাল সকালে এটাকে চড়াতে নিয়ে যাব। পরের দিন সকালে রতন ব্যবসায়ী তার 2 জন লোক নিয়ে সোমার ঝুপড়ির সামনে এসে হাজির হল। গ্রামের আরও কিছু লোক সেখানে জড়ো হল। এই সোমা, বাইরে আয়। আজ তো ঋণ শোধ করার শেষ দিন। টাকা বের কর, না হলে তো ঝুপড়ি খালি করে দে। রতনবাবু, আমার কাছে এখন টাকা নেই, আপনি আমাকে একটু সময় দিন। সময়? তোকে অনেক সময় দিয়েছি আমি। এই লোকেরা এই ঝুপড়ির সব জিনিস বাইরে ফেলে দাও, আর এই জাদুকরি গরুটাকে আমার হাবেলিতে নিয়ে চলো। এটাকে বিক্রি করেই আমি আমার টাকা তুলে নেব। আপনি এটা করতে পারেন না। আমার মা অসুস্থ, আর এই জাদুকরি গরু আমার দায়িত্ব। রতনের লোকেরা সোমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। ঠিক তখনই গরুটি জোরে জোরে তার পা মাটিতে আছড়াতে লাগল। এত জোরে আছড়াচ্ছিল যে চারদিকে ধুলো উঠতে লাগল। লোকজন কাশতে শুরু করল, আর রতনের লোকেরা পিছিয়ে যেতে বাধ্য হলো। এই গরু পাগল, আজ আমি এটাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু কাল আমি পুরো পঞ্চায়েত নিয়ে আসব আর তোর বাড়ি খালি করাবো। রতন আর তার লোকেরা সেখান থেকে চলে গেল। সোমা উঠে নিচের কাপড় ঝাড়ল এবং গরুর দিকে তাকালো। গরুটি বারবার একটি নির্দিষ্ট দিকের দিকে মাথা নাড়ছিল। কি হয়েছে? তুই ওই শুকনো পাহাড়ের দিকে কেন তাকাচ্ছিস? সেখানে তো শুধু কাঁটা আর পাথর, সেখানে তো পানির এক ফোঁটাও নেই। গরুটি আবার সেই পাহাড়ের দিকে মাথা নাড়ল এবং এক পা সামনে এগোলো। সোমার মনে হলো গরুটি যেন তাকে কিছু বোঝাতে চাইছে। মা, এই জাদুকরি গরু আমাকে কিছু ইশারা দিচ্ছে। এটা ওই শুকনো পাহাড়ের দিকে যেতে চায়। বাবা, ওই পাহাড়ে আজ পর্যন্ত কোনো গাছপালা জন্মায়নি। সেখানে তো বন্য প্রাণীরাও যায় না। এই গরু সেখানে গিয়ে কি করবে? পথিক কাকা বলেছিলেন, এর রহস্য আমাকে নিজেকেই খুঁজে বের করতে হবে। আমার মনে হচ্ছে এই জাদুকরি গরুর গন্তব্য সেখানেই। আমি এটাকে ওই পাহাড়ে নিয়ে যাচ্ছি। তুই পাগল হয়ে গেছিস সোমা। রতন যে কোনো সময় ফিরে আসতে পারে। তুই বাড়িতেই থাক। না মা, এই জাদুকরি গরুর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি তাড়াতাড়ি ফিরে আসব। সোমা গরুটিকে নিয়ে পাহাড়ের দিকে রওনা হলো। রাস্তা ছিল খুব পাথুরে আর বিপজ্জনক। দুপুরের তীব্র রোদ তার শরীর পুড়িয়ে দিচ্ছিল। তার পায়ে ফোঁসকা পড়ে গেল, কিন্তু জাদুকরি গরুটি ক্লান্ত না হয়ে পাহাড়ের দিকে এগিয়ে চলছিল। যত তারা উপরে উঠছিল, সোমা একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করতে লাগলো। এটা খুব অদ্ভুত। নিচে গ্রামে এত প্রচণ্ড গরম, কিন্তু এই শুকনো পাহাড়ে এত ঠান্ডা বাতাস কিভাবে বইছে? জাদুকরি গরুটি পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় গিয়ে থামল। সেখানে একটি খুব পুরনো ও গভীর কুয়ার মতো জায়গা ছিল।
সেই কুয়াতে বহু বছর ধরে এক ফোঁটা পানিও ছিল না, শুধু ধুলো আর পাথর। গরুটি কুয়ার কাছে গিয়ে দাঁড়ালো এবং ভেতরের দিকে তাকাতে লাগলো। তুই এখানে কেন থামলি? এই কুয়ায় তো কিছুই নেই, এটা তো বহু বছর ধরে শুকনো পড়ে আছে। ঠিক তখনই সোমা দেখল জাদুকরি গরুটি কুয়ার পাশে জন্মানো এক অদ্ভুত শুকনো আর তেতো গাছ খেতে শুরু করেছে। গ্রামের কোনো পশুই এই গাছ খেত না, কারণ এটা খুব তেতো এবং বিষাক্ত বলে মনে করা হতো। আরে তুই এটা কি খাচ্ছিস? এটা খাস না, এটা বিষাক্ত, এতে তুই অসুস্থ হয়ে পড়বি। সোমা গরুটিকে থামানোর চেষ্টা করল, কিন্তু গরুটি পুরো গাছটিই খেয়ে ফেলল। সোমা ভয়ে কাঁপতে লাগল। তার মনে হলো এবার গরুটি নিশ্চয়ই মারা যাবে। কিন্তু তখনই এমন কিছু ঘটল যা সোমা কখনো কল্পনাও করেনি। সে কুয়োর গভীর থেকে একটা হালকা শব্দ শুনতে পেল, যেন মাটির অনেক নিচ থেকে পানি দ্রুত উপরে উঠছে। এটা কেমন শব্দ? এই শুকনো কুয়ায় কি পানি আসছে? সোমা কুয়োর ভেতরে গভীরভাবে তাকালো। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এই তো এক অলৌকিক ঘটনা। ও জাদুকরি গরু, এটাই তাহলে তোমার আসল খাবার আর এটাই তোমার আসল শক্তি? তুমি শুকনো জমিতে পানি এনে দিতে পারো? সোমা তখনও খুশিতে মুগ্ধ। ঠিক তখনই তার পেছন থেকে ভারী পায়ের শব্দ শোনা গেল। সে ঘুরে তাকাতেই তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। পেছনে রতন ব্যবসায়ী, তার দুজন শক্ত সমর্থ লোক নিয়ে দাঁড়িয়েছিল। তার মুখে ছিল ভয়ঙ্কর আর লোভী হাসি। খুব ভালো সোমা, তাহলে এটাই এই জাদুকরি গরুর আসল রহস্য। এখন এই গরু আমার। এই লোকেরা এই ছেলেটাকে ধরে ফেলো আর এই জাদুকরি গরুটাকে আমার হাভেলিতে নিয়ে চলো। এই কুয়ার পানির ওপরও এখন শুধু আমার অধিকার থাকবে। না, আপনি এটা করতে পারেন না। এই জাদুকরি গরু আমার দায়িত্ব, এটাকে ছেড়ে দিন। পাহাড়ের উপরে তীব্র রোদ পড়ছিল। রতনের লোকেরা সোমাকে একটি পুরনো শুকনো গাছে মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলল। সোমা অনেক চেষ্টা করছিল, কিন্তু দড়ি খুবই শক্ত ছিল। রতনের মুখে ভয়ঙ্কর লোভী হাসি ফুটে উঠল। সে জাদুকরি গরুটার দিকে তাকিয়ে ভীষণ খুশি হচ্ছিল। রতনের মনে হচ্ছিল সে যেন পৃথিবীর সবচেয়ে বড় ধনসম্পদ পেয়ে গেছে। সোমা, তুই জীবনে আজ পর্যন্ত কোনো বুদ্ধিমানের কাজ করিসনি, কিন্তু আজ তুই আমাকে এই জাদুকরি গরুর কাছে পৌঁছে দিয়ে খুব বড় কাজ করেছিস। এখন এই পানিও আমার আর এই জাদুকরি গরুও আমার। রতনবাবু, আপনি খুব বড় ভুল করছেন। পথিক কাকা এই জাদুকরি গরু আমার হাতে তুলে দিয়েছেন। আপনি এটা জোর করে নিতে পারেন না, এটা কোনো খেলনা নয়। চুপ কর বোকা ছেলে। এই দুনিয়ায় যে জিনিস লাভ দেয় তার উপর শুধু আমার অধিকার থাকে। তুই এখানেই এই গাছের সঙ্গে বাঁধা থাক। যখন ক্ষুধা আর তৃষ্ণায় তোর প্রাণ বের হয়ে যাবে, তখন বুঝবি রতন ব্যবসায়ীর সঙ্গে শত্রুতা করার ফল কি। রতন কুয়ার পাশে জন্মানো সেই তেতো গাছগুলো দেখল, যেগুলো জাদুকরি গরুটি খেয়েছিল। সে তার লোকদের ইশারা করল। তার লোকেরা অনেকগুলো গাছ উপড়ে নিয়ে একটা বস্তায় ভরে ফেলল। রতন গরুর দড়ি ধরে সেটাকে টেনে গ্রামের দিকে নিয়ে যেতে লাগলো। জাদুকরি গরুটি বারবার পিছনে ফিরে সোমার দিকে তাকাচ্ছিল। সে সামনে যেতে চাইছিল না, কিন্তু রতনের লোকেরা লাঠি দিয়ে ভয় দেখিয়ে তাকে এগিয়ে নিচ্ছিল। গরুটাকে মারবেন না, এটাকে ছেড়ে দিন। রতন আর তার লোকেরা জাদুকরি গরুটিকে নিয়ে সেখান থেকে চলে গেল। সোমা পাহাড়ের ওপর একা রয়ে গেল। তার খুব তৃষ্ণা পাচ্ছিল, কিন্তু সে বাঁধা ছিল এবং পানির কাছেও যেতে পারছিল না। সে তার সমস্ত শক্তি দিয়ে দড়ি ছিঁড়তে চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। আমার মা বাড়িতে একা আছে, তিনি খুব অসুস্থ, আর আমাকে আমার জাদুকরি গরুটাকেও রতনের হাত থেকে বাঁচাতে হবে। পথিক কাকা আমার উপর বিশ্বাস করেছিলেন, আমি তার সেই বিশ্বাস ভাঙতে পারি না। সোমা মনোযোগ দিয়ে চারপাশে তাকাতে লাগল। গাছের পাশে একটি খুব ধারালো পাথর পড়েছিল। সোমা কোনোভাবে সরে গিয়ে তার বাঁধা হাত সেই পাথরের কাছে নিয়ে গেল। সে দড়িটা সেই ধারালো পাথরের সঙ্গে ঘষতে লাগলো। পাথরটা খুব খসখসে ছিল। সে এক টানা দড়ি ঘষতে থাকলো। অনেকক্ষণ পর পরিশ্রমের ফলে দড়ি ছিঁড়ে গেল। সে দ্রুত কুয়ার কাছে গিয়ে পেট ভরে পানি খেল। পানি ছিল খুব মিষ্টি আর ঠান্ডা।
পানি খাওয়ার সঙ্গে সঙ্গে সোমার সব ক্লান্তি দূর হয়ে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে পাহাড় থেকে নিচে নেমে দৌড়াতে শুরু করল। ওদিকে গ্রামে রতন ব্যবসায়ী তার হাভেলিতে পৌঁছে গেল। সবাই অবাক হয়ে রতন আর সেই দুর্বল গরুটার দিকে তাকিয়েছিল। গ্রামবাসী, আজ থেকে এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ আমি, আর খুব শিগগিরই আমি আশেপাশের সব গ্রামের রাজা হয়ে যাব। মালিক, আপনি এই দুর্বল আর অসুস্থ গরুটাকে নিয়ে এত খুশি কেন? এটা তো ঠিকমতো হাঁটতেও পারছে না। তুই বোকা, এটা কোনো সাধারণ গরু না, এটা একটা জাদুকরি গরু। আমি নিজের চোখে দেখেছি। এখন এই জাদুকরি গরু আমার হাভেলির পেছনের বড় পুকুরে পানি ভরবে। আমি সেই পানি অন্য গ্রামের লোকদের কাছে বিক্রি করব এবং অনেক টাকা উপার্জন করব। রতন জাদুকরি গরুটিকে নিয়ে তার হাভেলির ভেতরে চলে গেল। হাভেলির পেছনে একটা বড় শুকনো পুকুর ছিল। রতন গরুটিকে ঠিক সেই পুকুরের ধারে দাঁড় করিয়ে দিল। ওই বস্তাটা নিয়ে আয় যেখানে আমরা সেই গাছগুলো রেখেছিলাম। কালিয়া সেই গাছের বস্তা নিয়ে এলো। রতন নিজের হাতে অনেকগুলো গাছ বের করে জাদুকরি গরুর মুখের সামনে ধরল। এই নে, এটা খা, তাড়াতাড়ি খা, আর এই পুকুরটা পানি দিয়ে ভরে দে। আমার অনেক পানি দরকার। গরুটি সেই গাছগুলো শুঁকলো না। এতে রতন খুব রেগে গেল। সে গরুটির মুখ জোর করে ধরে সেই গাছগুলো তার মুখে ঢুকাতে লাগলো। তোকেই এটা খেতে হবে। তুই আমার দাস, আমি যা বলেছি সেটা খা। জাদুকরি গরুটি বাধ্য হয়ে সেই গাছগুলো খেয়ে নিল। রতন খুশি হয়ে পিছিয়ে গেল এবং পুকুরের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এখন পুকুর মিষ্টি পানিতে ভরে যাবে। কালিয়াও খুব মনোযোগ দিয়ে দেখছিল। মালিক, গরুটি তো গাছগুলো খেয়ে ফেলেছে, এখন কি হবে? এখন জাদু হবে। দেখিস, এই শুকনো পুকুরে পানি ফোয়ারার মতো বের হবে। কিন্তু অনেকক্ষণ কেটে গেল, কিছুই হলো না। পুকুর আগের মতোই শুকনো রয়ে গেল। জাদুকরি গরুটি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এটা কি মজা! পাহাড়ে তো তুই সঙ্গে সঙ্গে পানি বের করেছিলি, এখানে কি হলো তোর? আরও গাছ খাওয়াও এটাকে। সে আবার জোর করে গরুটিকে গাছ খাওয়াতে লাগলো। দেখ, পানি আসছে, জাদু শুরু হয়ে গেছে। কিন্তু কুয়ার মতো পরিষ্কার আর মিষ্টি পানি বের হলো না, বরং পুকুরের ভেতর থেকে ঘন কালো আর দুর্গন্ধযুক্ত কাদা বের হতে লাগলো। কাদা এত দ্রুত বের হচ্ছিল যে অল্প সময়েই পুরো পুকুর কালো কাদায় ভরে গেল। সেই কাদা থেকে পচা আবর্জনার মতো দুর্গন্ধ বের হচ্ছিল। মালিক, এটা কি হচ্ছে? এটা তো পানি না, এটা তো খুব নোংরা কাদা, আর এর গন্ধে আমার মাথা ঘুরছে। এটা কিভাবে সম্ভব? এই জাদুকরি গরু আমার সঙ্গে প্রতারণা করছে। মালিক, এই কাদা তো বাড়তেই আছে। আমরা যদি এখানে থাকি, এই দুর্গন্ধে আমাদের প্রাণ চলে যাবে। আমি তো পালাচ্ছি। কালিয়া সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এটা দেখে রতন রাগে পাগল হয়ে গেল। সে পাশে থাকা একটা মোটা লাঠি তুলে নিয়ে জাদুকরি গরুর দিকে এগিয়ে গেল। তুই আমার পুরো পুকুর নষ্ট করে দিয়েছিস। আমি তোকে বাঁচতে দেব না। তুই ইচ্ছে করে এই কালো কাদা বের করেছিস। এদিকে সোমা দৌড়ে নিজের ঝুপড়িতে পৌঁছে গেল। তখন সন্ধ্যা হয়ে গেছে। যশোদা দরজার কাছে বসে সোমার জন্য অপেক্ষা করছিল। সোমা, আমার সোনা, তুই এসে গেছিস। তুই পুরো ঘামে ভিজে গেছিস। আর তোর হাতে এই চোট কিভাবে লাগলো? তোর জাদুকরি গরু কোথায়? মা, রতনবাবু জাদুকরি গরুটাকে ছিনিয়ে নিয়েছে। সে আমাকে পাহাড়ে গাছে বেঁধে রেখেছিল। আমি কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে এসেছি। হে ভগবান, আমি তোকে আগেই বলেছিলাম বাবা, এই রতন খুবই বিপজ্জনক মানুষ। তুই নিজের জীবন ঝুঁকিতে ফেলিস না। জাদুকরি গরু চলে গেছে, যেতে দে। অন্তত তুই তো আমার কাছে নিরাপদে আছিস। আমরা কালই এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাব।